হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ। আমি তোমাদের আকাশ স্যার। তো আমাদের ইতিহাসে অর্জুন সিরিজের এটি পরবর্তী ক্লাস এবং এটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের টপিক হলো কর্তৃত্বের সংগ্রাম। কর্তৃত্বের সংগ্রাম। তো আমরা আজকে এখানে কি পড়ব? এখানে আমরা শশাঙ্ক সম্পর্কে পড়ব, হর্ষবর্ধন সম্পর্কে পড়ব, পাল যুগ এবং সেন যুগ, এবং এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা প্রত্যেকদিন থাকে আমাদের। ওর মধ্যে পাল যুগ, সেন যুগ, শশাঙ্ক, হর্ষবর্ধন এই চারটেই গুরুত্বপূর্ণ। আর মৎস্যন্যায়ের যুগ কাকে বলে সেটাও পড়ব আজকে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। তো শুরু করি আজকের ক্লাস। তার আগে সবাই লাইক করে দাও এবং ভিডিওটি শেয়ার করো যাতে এরকম কন্টেন্ট সবাই পায়, তোমার বন্ধুরা ভালোভাবে পড়তে পারে। বলো যে একটা মাস্টার এত সুন্দর করে জিকে পড়াচ্ছে, আমি প্রত্যেক ভিডিওয় বলি যে শেয়ার করো, কিন্তু সেভাবে তোমরা শেয়ার করো না এবং সাবস্ক্রাইবও করো না, আর কি করা হবে। তো শুরু করি। শশাঙ্ক। শশাঙ্ক সম্বন্ধে শশাঙ্কের অপর নাম নরেন্দ্রগুপ্ত। পরীক্ষায় আসে শশাঙ্কের অপর নাম কি নরেন্দ্রগুপ্ত। বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তো পরীক্ষায় আসে বাংলার সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজার নাম কি? শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী পিআরবি কোশ্চেন করা হয়ে গেছে কর্ণ সুবর্ণ বা কালো সোনা। কর্ণ সুবর্ণই আসে বারবার। তো শশাঙ্কের রাজধানী কি? ট্রিপল স্টার, কর্ণ সুবর্ণ। শশাঙ্কের উপাধি নিয়েছিল, উপাধির নাম কি? নরেন্দ্রদ্বিত্য। তিনি গৌড় রাজা ছিলেন। তাহলে কোন বংশের রাজা ছিলেন শশাঙ্ক? গৌড় রাজা। আর উপাধি নরেন্দ্রদ্বিত্য, আর তার রাজধানীটা মনে রাখতে হবে আমাদের ট্রিপল স্টার। তাদের রাজধানী হলো কি? কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। পরবর্তীতে হয়ে গেল। শশাঙ্ক সম্পর্কে আমাদের এটুখানি জানা দরকার ছিল, এটুখানি জানলেই এনাফ। এবার আসে হর্ষবর্ধন। থানেশ্বরে পুষ্যবতী বংশের রাজা ছিলেন। তো হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? থানেশ্বরের পুষ্যবতী বংশ। কোন বংশ? পুষ্যবতী বংশ। সিংহাসন আহরণ করে 606 সালে, হর্ষাব্দ চালু করেন 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন তার সিংহাসন আহরণের পর এটি বছর গোনার নতুন পদ্ধতি চালু করে, হর্ষাব্দ। এর আগে বলেছি গুপ্তাব্দ কে চালু করে এবং কত সালে, শকাব্দ কে চালু করে কত সালে, এটা আসে হর্ষাব্দ কে চালু করে কত সালে। এই তিনটে আমাদের ইতিহাসে, প্রাচীন ভারতের ইতিহাসে মনে রাখতে হবে। হর্ষাব্দ কত সালে? 606 সালে হর্ষাব্দ চালু হয়, 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধনের রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেন। হর্ষবর্ধন তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তর করে? থানেশ্বর থেকে কনৌজ। তার উপাধি শিলাদিত্য, উত্তর পথের সর্বাধিনায়ক। তাহলে শিলাদিত্য কার উপাধি? হর্ষবর্ধনের। উত্তর পথের সর্বাধিনায়ক এই উপাধি কে দিয়েছিলেন? এটা দ্বিতীয় পুলকেশী দিয়েছিলেন। পরবর্তী লাইনে আমি লিখেছি দ্বিতীয় পুলকেশী সকল উত্তর পথনাথ অর্থাৎ উত্তর পথের প্রভু বলেছেন হর্ষবর্ধনকে। তার লেখা 3টি নাটক, হর্ষবর্ধন 3টি নাটক লেখে বারবার পরীক্ষা আসে। নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। হর্ষবর্ধনের লেখা 3টি নাটক হলো আমাদের নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। এগুলি সংস্কৃতে লেখা হয়। তাহলে কোন ভাষায় লেখা ছিল নাটকগুলি? সংস্কৃত ভাষায়। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। বারবার পরীক্ষা আসে। বাণভট্টের রচনা হর্ষচরিত ও কাদম্বরী। কাদম্বরীও এসেছে পরীক্ষায়, হর্ষচরিত এসেছে। তাহলে বাণভট্ট, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। বাণভট্ট লিখেছেন হর্ষচরিত এবং কাদম্বরী। তার সময় চৈনিক পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন। তার লেখা বই সি ইউ কি। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল এসেছিল কে? ফাহিয়েন। তার লেখা বই কি? কমেন্ট করবেন। হিউয়েন-সাংকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমস। তাই হিউয়েন-সাংকে কি বলা হয়? প্রিন্স অফ পিলগ্রিমস। মানে যত আমাদের আসে ভারতে তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ছিলেন হিউয়েন-সাং, ওই জন্য প্রিন্স অফ পিলগ্রিমস বলে। তিনি 14 বছর ভারতে ছিলেন, 630 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে 14 বছর হিউয়েন-সাং ভারতে ছিলেন। হিউয়েন-সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত শিলভদ্র। এই শিলভদ্রর কোশ্চেন ট্রিপল স্টার, এটি কেপিএসআই মেন্সে 1 নম্বর এসেছিল। এবারে যে কেপিএসআই মেন্স হলো তাতেই কোশ্চেন ছিল যে
হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন কোন বাঙালি পণ্ডিত? তার নাম ছিল, অপশান ছিল না, আমাদের লিখতে হতো। কি লিখতে হতো? শীলভদ্র। খুব গুরুত্বপূর্ণ, টিপিল স্টার দিয়ে দিয়েছে, কিন্তু ভালো করে পড়তে হবে এগুলো। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এশিয়ার মধ্যে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। হিউয়েন সাং দ্বিতীয় পুলকেশীকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা বলেছেন। দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলেছিলেন, এটা মনে রাখতে হবে। এবার আসছে তাহলে আমাদের শশাঙ্ক হর্ষবর্ধন কমপ্লিট হয়ে গেল, যেরকমই পড়া দরকার। এবার আসছে আমাদের মৎস্যোন্নয়ের যুগ। মৎস্যায়নের যুগ কি? শশাঙ্কের মৃত্যুর পর গোপালের আবির্ভাব পর্যন্ত প্রায় 100 বছর সময়কালকে বলা হতো মৎস্যোন্নয়ের যুগ। এই সময় বিভিন্ন রাজাদের সাথে যুদ্ধ চলতো। এই যে ছোটো মাছকে যেমন বড় মাছ খায় এবং সেই মাছকে আরও বড় মাছ খায়, সেরকমই এই 100 বছর ধরে রাজাদের মধ্যে যুদ্ধ চলছিল। ছোট রাজাকে বড় রাজা আক্রমণ করতো, ছোট রাজা হেরে যেত, বড় রাজাকে আরও বড় রাজা আক্রমণ করতো। এইভাবে যেমন ছোট মাছকে বড় মাছ খায়, তেমন ছোট রাজাকে বড় রাজা আক্রমণ করতো। এই জন্য এই সময়কালকে কী বলেছেন দার্শনিকরা? মৎস্যোন্নয়ের যুগ। ত্রিদলীয় সংগ্রাম সামনে পড়তে হয় PPR, এবং মনে রাখবা PPR, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। আমি যেভাবে মনে রেখেছি, কোনোদিন ভুলবা না। তাহলে ত্রিদলীয় সংগ্রাম, তিনজনের মধ্যে সংগ্রাম ছিল, তিনটে আমাদের বংশের মধ্যে, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। PPR আমি লিখেও দিচ্ছি পরে। বংশের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকতো, একে বলা হতো ত্রিদলীয় সংগ্রাম। PPR, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। পরীক্ষা এসেছে কিন্তু এটাও হয়ে গেল আমাদের। এবার আসবে পাল সাম্রাজ্য এবং সেন সাম্রাজ্য। তার মধ্যে পাল বংশ প্রতিষ্ঠাকে এবং সর্বশ্রেষ্ঠ রাজাকে, এবং পাল বংশের কোন কোন রাজা কী কী বিশেষ জিনিস প্রবর্তন করে, এগুলো গুরুত্বপূর্ণ। আর সেম টু সেম সেন বংশটাই প্রতিষ্ঠাটাকে, সর্বশ্রেষ্ঠ রাজাকে, এবং কে কী গুরুত্বপূর্ণ জিনিস করে। এই করার পর আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো এবং আজকে চ্যাপ্টার শেষ। পাল বংশের প্রতিষ্ঠা বারবার পরীক্ষায় গোপাল, তিনি প্রথম নির্বাচিত, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত রাজা প্রথম। পাল বংশের প্রতিষ্ঠা গোপাল। এরপর আসে ধর্মপাল বিক্রমশিলা বিহার এবং উদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে বিক্রমশিলা বিহার এবং উদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। উপাধি বিক্রমশীল ও পরমেশ্বর পরম ভট্টকারক মহারাজা ধীরাজ, এত বড় উপাধি। হরিভদ্র ছিলেন তার গুরু। এবার আসে দেবপাল, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। হয়ে গেল। পাল বংশের প্রতিষ্ঠা হলো আমাদের গোপাল, সর্বশ্রেষ্ঠ রাজা দেবপাল। আর ধর্মপাল বিক্রমশিলা বিহার এবং উদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এই খুব গুরুত্বপূর্ণ। এবার রামপাল, এই পরীক্ষা বারবার আসে এটা, যে রামপালের সভাকবি কে ছিলেন? রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী ছিলেন রামপালের সভাকবি। পাল যুগের শ্রেষ্ঠ কবি সন্ধ্যাকর নন্দী, এটা পরীক্ষা এসেছে। পাল যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। গৌড় সংস্কৃতি পাল যুগেরই, তার গৌড় সংস্কৃতি কোথাকার? পাল যুগের। পাল বংশের শেষ রাজা মদন পাল। মদন পাল ছিলেন পাল বংশের শেষ রাজা। আর রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। ব্যাস, তাহলে আমাদের পাল বংশ শেষ। এটুকুনি পড়তে হবে, এর বেশি পড়া লাগবে না। এবার সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠা সামন্ত সেন, পরীক্ষা এসে গেছে। তাহলে সেন বংশের প্রতিষ্ঠা কি? সামন্ত সেন। পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর ছিল তাম্রলিপ্ত ও সপ্তগ্রাম। কৌলিন্য প্রথা চালু করেন কে? বল্লাল সেন। বারবার পরীক্ষা আসে, কৌলিন্য প্রথা কে চালু করে? বল্লাল সেন। বল্লাল সেন কী প্রথা চালু করেছিলেন? কৌলিন্য প্রথা। বল্লাল সেন রচিত করেন অদ্ভুত সাগর, দান সাগর এবং অদ্ভুত সাগর। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? জয়দেব। জয়দেব লিখেছিলেন গীতগোবিন্দম। তা গীতগোবিন্দম কার লেখা? জয়দেবের। সুলাপান ছিল সেন যুগের বিখ্যাত শিল্পী। একজন বিখ্যাত শিল্পী ছিলেন সেন যুগে, তার নাম কি? সুলাপান। দান সাগর এবং অদ্ভুত সাগর লিখেছেন বল্লাল সেন। আবার লিখে দিলাম এটা আমি পরবর্তীতে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তা আমাদের ওটা হয়ে গেল, সেন যুগটাও কমপ্লিট হয়ে গেল। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পড়ব। পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা। 10 কুমার চরিত লিখেছেন কে? দানদিন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, সব মুখস্থ রাখতে হবে। অষ্টাধ্যায়ী লিখেছেন কে? পাণিনি। বাংলার
বাংলার এটা কি লেখা, বাংলার সহজিয়া গান, দাঁড়ান একটু, বাংলার সহজিয়া গান অর্থাৎ বাউল গান বৈষ্ণব পদাবলী উৎপত্তি কোন যুগে? পাল যুগে। তাহলে বাউল গানের উৎপত্তি কোন যুগ থেকে? পাল যুগে। কিন্তু পাল রাজারা তাম্র মুদ্রা প্রচলন করেন। বাংলায় যখন এই পরীক্ষায় এই তার ট্রিপল স্টার, অনেকগুলো স্টার দিয়েছি অবশ্য। বাংলায় যখন লক্ষণ সেন রাজত্ব করেন তখন ইখতিয়ার উক্তি বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে। তাই বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করে তখন বাংলার শাসক কে ছিলেন? বাবার পরীক্ষা আসে, কে ছিলেন? সেন বংশের রাজা লক্ষণ সেন। পালরা রাজত্ব করতো বিহারে। তাই পালদের পরীক্ষা এসেছে, পালরা রাজত্ব করতো কোন জায়গায়? বিহারে। বাংলার সব থেকে দীর্ঘ সময় শাসন করে কারা? পাল বংশ। এটা পরীক্ষা এসেছে। সব পরীক্ষা যেগুলো এসেছে আমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি তোমাদের, খালি এগুলো পড়ে যাও তাহলেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠা বলে কাকে? প্রথম মহিপালকে। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব এবং হলায়ুদ। হলায়ুদটা আগে লেখা নেই, এবার লিখে দিয়েছি একবারে, জয়দেব আর হলায়ুদ। হলায়ুদও পরীক্ষা আসে। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ। এটা গুরুত্বপূর্ণ। বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা লক্ষণ সেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন। পুষ্যবতী বংশের প্রতিষ্ঠা ছিলেন নরবর্ধন। তো আজকে একটুখানি যেটুখানি দরকার ছিল আমাদের কর্তৃত্বের সংগ্রাম চ্যাপ্টারে সেটুখানি পড়ালাম। তো লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো। আমাদের আর দুটো ভিডিও হবে প্রাচীন ভারত থেকে। দক্ষিণ ভারতে আর কটা রাজ্য আছে, পাল, পথিয়া, রাষ্ট্রকূট, এটা কমপ্লিট করব। এবং কটা দক্ষিণ ভারতে কটা মন্দির আছে, কোন কোন রাজারা প্রতিষ্ঠা করে, এক ভিডিও করে দেবো। আর একটা ভিডিও নিয়ে আসবো পুরো প্রাচীন ভারতের যত ইতিহাস পড়ালাম সব থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ হয় 50-60টা 70-80টা যে কটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হবে সেগুলো এক জায়গায় করে দেবো। তাহলে তোমাদের প্রাচীন ভারতের পুরো রিভিউ হয়ে যাবে। তো এই দুটো ভিডিও আসার পরে তোমাদের প্রাচীন ভারত কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি মধ্য ভারত ধরবো। মধ্য ভারতে প্রথমে সুলতানি যুগ, তারপরে পরাবহ মুঘল যুগ, তারপরে কিছু আঞ্চলিক শক্তি, মারাঠার শক্তি, আঞ্চলিক শক্তি পড়াবো। আবার মধ্যযুগের একটা ভিডিও বানাবো যেটা সব এমসিকিউ। মধ্যযুগ কমপ্লিট হয়ে যাবে 4-5টা ভিডিওই। তারপরে আমার আধুনিক ভারতের ইতিহাস, এই করে আমি ইতিহাসটা তোমাদের কমপ্লিট করে দেবো। তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে। এই পিপিটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ডিসক্রিপশানে পেয়ে যাবা। এছাড়াও মাঠে কীভাবে দৌড়াবা, কী কী প্র্যাকটিস করতে হয়, কী কী এক্সারসাইজ করতে হয় ভিডিও দিয়ে দিয়েছি। আর পুলিশ সম্পর্কে যাবতীয় খবর, ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে পরীক্ষা কবে, এটা আমি প্রোভাইড করে দিই ইনফরমেশান প্লে লিস্টে। তো সব রকম ব্যবস্থায় আমি করে দিয়েছি তোমাদের জন্য। তোমরা খালি পড়ো এবং ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে সবাই উপকৃত হয়। নিজেদের মধ্যে রাখবো না, শেয়ার করো, তাহলে চ্যানেলটি গ্রো হবে। আমারও ভালো লাগবে যখন চ্যানেলে ভালো ভিউজ হবে। কেপি মেন্সের জন্য রামবান, আমি যেই সিরিজটা করাচ্ছি সেটা রামবান সিরিজ কেপি মেন্সের জন্য এবং আপকামিং ডাব্লিউপি যে কোনো পুলিশের পরীক্ষার জন্য, এসআই হোক, কনস্টেবল হোক, সব পরীক্ষার জন্য। তো আজকে একটুখানি পড়তে থাকো, তোমরা দৌড়াতে থাকো এবং ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। রাখলাম।